হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ডিএসসি বি1 যে পেপারটা আছে, অর্থাৎ চীনের যে পেপারটা, তো সেই চীনের পেপারটা উত্তর, অর্থাৎ সমরনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। তো এই উত্তরটা তোমাদের সামনে আলোচনা করবো, যে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই এই যে তোমাদের অ্যান্সার বলা হয় তোমাদের, তোমরা কিন্তু খাতায় তোমরা কিন্তু লিখে নাও, কেমন? তো দেখো, তোমাদের যে প্রশ্নটা, তোমাদের সমরনায়কবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা সমরনায়কবাদ বা সমরবাদের যুগ সম্পর্কে আলোচনা করো। 10 অথবা 20 এই বছরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর দেখো, 1911 সালে চৈনিক বিপ্লব চীনের ইতিহাসে একটি দিক চিহ্ন ছিল। এটা দিক হবে, হ্যাঁ, এটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দিক হবে, হ্যাঁ, দিক চিহ্ন ছিল। এই বিপ্লবের পর চীন দেশ থেকে রাজতন্ত্রের অবসান হয়েছিল এবং ডক্টর শান ইয়াতসেনের নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু চীনে গণতন্ত্রের কোনো ঐতিহ্য ছিল না, তাই প্রজাতান্ত্রিক সরকারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সান অনুভব করেছিলেন, চীনের প্রজাতন্ত্রের দায়িত্ব যদি ইউয়ান শি কাইয়ের মতো শক্তিশালী মানুষকে দেওয়া যায় তাহলে চীনের উপকার হবে। তাই তিনি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে ইউয়ানকে মনোনীত করেছিলেন। কিন্তু বাস্তবে দেখা যায় যে ইউয়ানের নেতৃত্বে প্রজাতন্ত্র শক্তিশালী হয়নি, বরং তিনি প্রথম থেকেই প্রজাতন্ত্রকে দুর্বল করার কাজে মন দিয়েছিলেন। তার চিন্তাধারা ও কর্মপদ্ধতির মধ্যে সমরবাদের বীজ লুকিয়েছিল, ফলে তিনি প্রথম থেকেই চীনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিল। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার শাসনতন্ত্রের সাংবিধানিক মুখোশ উন্মোচিত হয়েছিল। তার সময় চীনে সমরনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্যারা, চীনের প্রগতিবাদী মানুষ তার সমরনায়কতন্ত্রকে মানতে পারেনি। সমরনায়ক ইউয়ান তার বাহিনীর সাহায্যে সমস্ত প্রতিরোধকে কণ্ঠরোধ করেছিল। মনে রাখতে হবে, তিনি নিজে সমরবিদ্যায় শিক্ষিত ছিলেন। তার রক্তেই ছিল সমরনায়কতন্ত্রের উন্মাদনা। ইউয়ানকে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি মদত দিয়েছিল, তারা প্রচুর অর্থ ঋণ দিয়েছিল। তার অগণতান্ত্রিক কার্যাবলীকে বিদেশিরা প্রশংসা করেছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো তাকে এ স্ট্রং ম্যান ইন দ্য সিচুয়েশন বলে অভিহিত করেছে। সান ইউয়ানের এই সমর শাসনকে মানতে পারেননি, তাই তিনি এই সমরনায়কতন্ত্রের অবসানের জন্য আবার বিপ্লবের ডাক দেন, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। ইউয়ান চীনের সম্রাট হতে চেয়েছিল, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। মৃত্যু তার সেই স্বপ্ন পূরণে বাধা দিয়েছিল। নেক্সট প্যারা, ইউয়ানের মৃত্যুর পর দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল। সারা দেশে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছিল। চীনের বিভিন্ন প্রদেশে সমরনায়কদের প্রভুত্ব কায়েম হয়েছিল। এই সমরনায়কদের অধিকাংশ ছিল ইউয়ানের মন্ত্রশিষ্য। তারা ছিল ইউয়ানের হাতে তৈরি নায়ক। তিনি তাদের সামনে নিজের জীবনের উত্তরণের উদাহরণ স্থাপন করেছিলেন। এই সমরনায়করা নিজেদের প্রতিষ্ঠা করার তাগিদে সংঘর্ষকে বেছে নিয়েছিল। পরিণতিতে চীনে এক অন্ধকারময় যুগের সূচনা হয়েছিল। প্রকৃত অর্থে চীনে তখন থেকেই সমরনায়কতন্ত্রের
যুগ শুরু হয়েছিল। এই যুগের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য ছিল। তো আমরা বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু আবার প্যারা করে লিখব। প্রথমত দেখো, ইউয়ান সিকাইকে সমন্বয়কবাদের জনক বলে অভিহিত করা হয়। তিনি প্রথম থেকেই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দুর্বল করে নিজ অনুগত সমন্বয়কদের বিভিন্ন প্রদেশে নিযুক্ত করেন। তিনি বিশ্বাস করতেন জনগণ সন্ত্রাসের ভয়ে ভীত থাকে এবং সন্ত্রাসের মাধ্যমে শত্রুকে পরাজিত করা সম্ভব। ইউয়ানের মৃত্যুর পর তার নিযুক্ত প্রাদেশিক শাসকগণ মূলত সামরিক বাহিনীর সাহায্যে নিজ নিজ অঞ্চলে তাদের প্রভাবকে বজায় রাখেন এবং বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তারা সৈন্যবাহিনীর সাহায্য গ্রহণ করে। সমন্বয়কদের পিছনে কোনো রাজনৈতিক দল ছিল না, সেনাবাহিনী ছিল সমন্বয়কদের ক্ষমতার উৎস। ফেয়ারব্যাঙ্ক উল্লেখ করেছেন যে সামরিক নেতারা প্রশাসনিক ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করে সামরিক শাসনকে বলবৎ করে। দ্বিতীয়ত, ইউয়ানের শাসনকালে কেন্দ্রীয় শাসন কিছুটা শক্তিশালী থাকলেও ইউয়ানের পরবর্তীকালে সমন্বয়কদের যুগে বিভিন্ন গোষ্ঠী ও তাদের নেতারা নিজ নিজ অঞ্চলে প্রায় স্বাধীনভাবে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বল প্রয়োগ সম্ভব না হলে সমন্বয়ক গোষ্ঠী সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ঘুষ প্রদান করে তাদের আনুগত্য আদায় করেন এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ফলে নাগরিকদের স্বার্থ রক্ষিত হয়নি। পরবর্তী সমন্বয়কগণের প্রশাসনিক সাফল্যের জন্য প্রয়োজন ছিল তাদের অধীনস্থ অফিসার ও সৈন্যদলের আনুগত্য। এই অফিসার ও সৈন্যদের জন্য খাদ্য সংগ্রহ একটি সমস্যা সৃষ্টি করেছিল। সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য কৃষকদের খাদ্য সরবরাহ করতে হতো। এমনকি কৃষকরা স্বাধীনভাবে কৃষি জমিতে চাষ করতে পারত না। সমশাসকরা নিজেদের স্বার্থের তাগিদেই কৃষকদের জোর করে আফিম চাষ করাতো। স্বাভাবিকভাবেই কৃষক সম্প্রদায়ের কাছে সমশাসন ভীতিপ্রদাহ হয়ে ওঠে। ঠিক আছে, ভীতিপ্রদ হয়ে ওঠে। এবার আসতে দেখো তৃতীয়ত, সমর শাসনে চীনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ মানুষ। ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত সমন্বয়করা অর্থের প্রয়োজনে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করত। চীনের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বলে কিছু ছিল না। মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছিল। ব্যবসা বাণিজ্য, রেলপথ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার মতো জনহিতকর প্রশাসনিক কাজকর্ম বন্ধ হয়ে গেছিল। সামরিক শাসন জনগণের সমর্থন লাভ করেনি। পরের চতুর্থ তোমাদের বৈশিষ্ট্য হবে, সমন্বয়ক গোষ্ঠীর শাসকগণ ছিলেন অর্থের বশীভূত এবং বিশ্বাসঘাতক। ক্ষমতা দখলের পর বেসামরিক রাজনীতিবিদ ও বেসামরিক সরকারের সমর্থন অনুমোদনের জন্য তাদের অর্থের প্রয়োজন হতো। এই কারণেই তারা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণেও অনীহা দেখায়নি। ইউয়ান দেশের মধ্যে নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখতে রাশিয়া, ইংল্যান্ড ও জাপানের কাছে চীনের জাতীয় স্বার্থ বলি দিতে দ্বিধা করেননি। ইউয়ানের সামরিক বাহিনী তার মৃত্যুর পর দুভাগে ভাগ হয়ে যায়। পিকিং সরকার জাপানের সাহায্য গ্রহণ করেছিলেন। আনহুই আনহুই গোষ্ঠী ছিল জাপান সাম্রাজ্যবাদের মদতপুষ্ট। হুপে প্রদেশের সামরিক গোষ্ঠী ছিল ব্রিটেন ও মার্কিন মদতপুষ্ট। মাঞ্চুরিয়ার ফেং তিয়ান গোষ্ঠী ফেং তিয়ান গোষ্ঠী পরবর্তীকালে জাপানি মদত লাভ করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই সুযোগে চীনা সমন্বয়কদের অর্থ ও অস্ত্র যোগানের মাধ্যমে চীনের অভ্যন্তরে নিজেদের নিয়ন্ত্রণ
বজায় রাখতে সক্ষম হয়। যেহেতু সমন্বয়কদের কোনো নৈতিকতা ছিল না, তাই তারা আঞ্চলিকতা ও প্রাদেশিকতাকে হাতিয়ার করে নিজ নিজ অঞ্চলে আধিপত্য বজায় রাখতে তৎপর ছিলেন। এর ফলে দেশের রাজনৈতিক ঐক্য বিঘ্নিত হয়েছিল। পরের প্যারা তোমাদের নেক্সট পয়েন্ট বৈশিষ্ট্যের পঞ্চমত তোমাদের হচ্ছে, দেখো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো নেক্সট প্যারা, চীনে সমর শাসনের যুগে সামরিক নেতাদের মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এই সামরিক নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হয়। এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে চীনের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। ইউয়ানের জীবিতকালেই উত্তর ও দক্ষিণ চীনের সমন্বয়কদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। রিসার্চ ক্লিক রয়হস্তি তদস্য একা চয়রেপ ক্লিক কয়লে হস্তি ক পেইয়াং গোষ্ঠী পয়কার হস্তি অন্তস্তক নমস্কার পেইয়াং গোষ্ঠী কুয়াংসি ক্লিক প্রভৃতি গোষ্ঠীগুলির ক্ষমতা দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে। মাঞ্চুরিয়ার শাসক চ্যাং শো লিন চলে ফলে আকার নমস্কার চ্যাং শো দন্তসক সো লিন ব্যাকেটে লিখবে ফেংতিয়ান চক্র ফয়েকার নমস্কার তয়হর্ষি অন্তস্তক দন্তন্য চক্র ব্যাকেট ক্লোজ। উত্তর চীনের শাওকুন দন্তসাকার ও কয়হস্যু দন্তন্য শাওকুন ও পেইফু হস্র পয়েকার হস্যই ফু ব্যাকে লিখবে চিহলি চক্র চয়হস্যি হ লয়হস্যই চিহলি চক্র কমা দিয়ে তুয়ান চি জুই আনহু চক্র আ দন্তন্য হয়স্যু আনহু চক্র। নেক্সট দেখো তোমাদের কি আছে, ফেং ইউ সিয়ান ফয়েকার অনুস্কার ফেং ইউ হর্ষই হর্ষ সিয়ান দন্তসি অন্তস দন্তন্য পেইয়াং গোষ্ঠী ব্যাখ্যায় লিখবে। ছাড়াও দক্ষিণ চীনের কুয়াংতুং চক্র ও কুয়াংশি চক্র পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত ছিল। 1922 খ্রিস্টাব্দের পরবর্তীকালে এই দ্বন্দ্ব চরমে ওঠে। কিয়াংশু ও চেকিয়াং চয়কার কয়হস্যি অন্তস্থ নমস্কার চেকিয়াং সমন্বয়কগণের দ্বন্দ্ব ফেংতিয়ান গোষ্ঠীর সঙ্গে পেইয়াং গোষ্ঠীর দ্বন্দ্বের ফলে পারস্পরিক সম্পর্ক জটিল আকার ধারণ করে। ঐতিহাসিক ভিনাক উল্লেখ করেছেন 1916 থেকে 28 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে পরস্পর বিরোধী সমশাসকদের সংঘর্ষের ফলে উত্তর ও দক্ষিণ চীন বিভিন্ন সামরিক চক্রের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। তো তোমাদের লাস্ট প্যারা আর তোমাদের শেষ প্যারা তোমাদের দেখে নাও। ঐতিহাসিক এল আহমেদ হবে, হ্যাঁ, এল আহমেদ চীনের সমর শাসনের যুগকে বিশৃঙ্খলার যুগ বলে অভিহিত করেছেন। মাঞ্চু শাসনের পতনের পর চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু গণতন্ত্রে আস্থাহীন রাষ্ট্রপতি ইউয়ান সিকাইয়ের নেতৃত্বে চীনে সমশাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ইউয়ান সিকাইয়ের মৃত্যুর পর চীনের শক্তিশালী কেন্দ্রীয় শক্তির অভাবে চরম অরাজকতা নেমে আসে। চীনের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সমন্বয়কদের দুর্নীতি ও অপশাসনে চীনাদের নৈতিক মূল্যবোধ হ্রাস পায়। সাম্রাজ্যবাদী বিদেশি শক্তিবর্গ চীনের এই রাজনৈতিক অনৈক্য, অরাজকতা ও নৈরাজ্যের সুযোগ গ্রহণ করে। এই সময়কালকে তাই যথার্থভাবে চীনের ইতিহাসে অন্ধকারময় যুগ বলে চিহ্নিত করা হয়। তো এই ছিল তোমাদের সমন্বয়কতন্ত্রের যে বৈশিষ্ট্য বা সমন্বয়কতন্ত্রের যে সম্পর্কে আলোচনা করো অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য, এবং তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে আনার জন্য। তো আজকের মতো এটুকুই।